আসসালামু আলাইকুম দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বাংলাদেশ টুডে অনুষ্ঠানে। কথা বলতে সাভার নিয়ে কথা বলছি, যেই শিল্প বাংলাদেশের অর্থনীতির হৃদস্পন্দনকে এখনো বাঁচিয়ে রেখেছে এবং শুধু বাঁচিয়ে রেখেছে না, একটি শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছে। যেই শিল্প আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের সুনামকে আরো বৃদ্ধি করেছে এবং যে শিল্পের কারণে দেশের প্রায় 2.5 কোটি মানুষ স্বাবলম্বী হয়ে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে নিজের পরিবারকে দেখাশোনার দায়িত্ব পালন করছেন, সেই শিল্প শুধুমাত্র তাজরিন এবং আজকে রানা প্লাজার মতো ভবন ধসে পড়ার কারণে হুমকির মুখে পড়বে, এটি ভাবতে সত্যি আমাদের কষ্ট হয়। তবে বাস্তবতা হচ্ছে আজকে আন্তর্জাতিক অঙ্গন থেকে এই শিল্পের পিছনে, এই শিল্পের প্রতি একটি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং আজকে আন্তর্জাতিক মহল থেকে শুধুমাত্র নেতিবাচক ধারণা নয়, অনেক জায়গা থেকে, অনেক অ্যাঙ্গেল থেকে বাংলাদেশি প্রোডাক্ট, বাংলাদেশি ব্র্যান্ড কিংবা বাংলাদেশি যেসব গার্মেন্টস ইন্ডাস্ট্রি কোড অফ কন্ডাক্ট অথবা হেলথ এন্ড সেফটি বিষয়ক যেসব নিয়মকানুন রয়েছে, সেসব নিয়মকানুন যারা মানছে না তাদের প্রোডাক্ট বয়কটের আহ্বান জানানো হয়েছে। এবং আরো দুঃখের বিষয় এটি, বা আরো কষ্টদায়ক বিষয় এটি শুধুমাত্র বিদেশিরা করছে না, আমাদের অনেক বাংলাদেশি, ব্রিটিশ বাংলাদেশি কিংবা যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে বাংলাদেশি রয়েছেন, তারাও আজকে সচেতনভাবে এই ডাক দিয়েছেন যেন বাংলাদেশের যেসব ইন্ডাস্ট্রি হেলথ এন্ড সেফটি মানছে না, বা যেসব বিজনেস প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান যারা শ্রমিকদের ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন, তাদের প্রোডাক্ট যেন বিশ্বের বিভিন্ন দামি দামি ব্র্যান্ড যেগুলি রয়েছে সেই ব্র্যান্ডগুলি না কিনে, অর্থাৎ তাদের প্রোডাক্ট যেন বয়কট করে। এই বয়কটের ফয়সালা কিন্তু সেই সব কোম্পানিই করবে। তবে এর বিপরীতে বাংলাদেশের জনগণের ভোগান্তি বাড়বে, বাংলাদেশের রপ্তানি আয় কমবে এবং যারা এই শিল্পের উপর নির্ভরশীল তারা অনেকেই হয়তো বেকার হয়ে যাবেন, অনেকেই পথে বসবেন। বাস্তবতা হচ্ছে আসলে আমরা কতটুকু সচেতন, যারা শ্রমিক, যাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যেসব মালিকদের, তারা কতটুকু সচেতন বাংলাদেশের অন্যতম খ্যাতনামা বিল্ডিং বিজিএমইএ বিল্ডিং এবং এই বিল্ডিং এর ভিতরে যারা বসে সচরাচর এসির ভিতরে বসে মিটিং করেন, সেই সব ব্যবসায়িক বৃন্দ কতটুকু সচেতন তারা এবং কতটুকু আন্তরিক তারা এইসব বিষয়ে, আমরা এই বিষয়ে কথা বলছি। আমি তার আগে আরেকটি বিষয় আসতে চাই, রেজিস্ট্রার কালাম, রাজনীতির বাইরে কোনো কিছু নেই, আমি এর আগেও বলেছি। তবে একটি বিষয়, একদিকে যেমন সরকারের অবস্থানকে অনেকটাই হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে এই কমেন্টের কারণে, আরেকদিকে বাংলাদেশের রাজনীতিবিদদের অনেকেই বলেছেন যে এটি একটি দেউলিয়াত্বের প্রমাণ। বাংলাদেশের রাজনীতিবিদদের, বিশেষ করে যারা শিক্ষিত রাজনীতিবিদ, তাদের জন্য অনেকের জন্য কষ্টদায়ক বিষয়গুলি। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর রাজনীতিতে আসার আগে কিংবা মন্ত্রিত্বে আসার আগে তিনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তিত্ব ছিলেন। এখনো শিক্ষাবিদ হিসাবে, অর্থনীতিবিদ হিসাবে অনেকেই তাকে সম্মান করেন। কিন্তু মন্ত্রিত্ব পাওয়ার পরে এই ভদ্রলোক সম্ভবত নিশ্চয়ই তার মধ্যে কোনো পরিবর্তন এসেছে, না হলে এই পরিস্থিতিতে, সাভারের মতো একটি ট্র্যাজেডিতে কিভাবে একজন ভদ্রলোক এটি বলতে পারেন যে বিল্ডিং নাড়াচাড়া করে এই বিল্ডিং এর ভেঙে দেওয়া হয়েছে বা নাড়াচাড়ার কারণে বিল্ডিং ভেঙে যেতে পারে? ধন্যবাদ। আসলে একটা বিষয় হলো যে আমি শুরুতেই বলছিলাম যে এই যে ঘটনা পুরো বাঙালি জাতিকে স্তব্ধ করে দিয়েছিল এবং যখন আস্তিক নাস্তিক অনেক বিশেষণ নিয়ে সারা বাংলাদেশ সরগরম ছিল, কিন্তু ওই যখন গর্ত থেকে যখন মানুষ তোলা হচ্ছিল, কেউ কিন্তু বিএনপি, আওয়ামী লীগ, আস্তিক নাস্তিক কিছুই বলে নাই, তখন কিন্তু স্বতঃস্ফূর্ততা ছিল। আপনি দেখেছেন, আপনি বলছেন যে একটা মেয়েকে বাঁচানোর জন্য কি প্রাণপণ চেষ্টা, তারপরে কিন্তু যখন বাঁচাতে পারলো না তখন সেনাবাহিনীর অফিসার থেকে শুরু করে যারা ছিল সবাই কাঁদছে। আবার আপনি দেখেছেন যখন কিন্তু একটা ছেলেকে পা কেটে এই আপনার প্রায় পঙ্গু অবস্থায় বাইর করার পরেও কিন্তু মানুষ হর্ষধ্বনি দিয়েছে, একটা জীবনকে আমরা বাঁচাতে পেরেছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমি নিজেকে নতুন প্রজন্মের রাজনীতিবিদ হিসাবে মনে করি, একজন রাজনীতিবিদ অ্যাক্টিভিস্ট হিসেবে মনে করি, এবং আমরা অবশ্যই সময় বদলানোর কথা বলি। আমার মনে হয়েছিল যে অ্যাটলিস্ট আমরা এই যে স্বতঃস্ফূর্ততা মানুষের মধ্যে, এর থেকে আমরা হয়তো রাজনীতিকে একটু দূরে রাখতে পারবো। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে চিরচারিত যে বাংলাদেশের যে রূপ, আমরা রাজনীতিকে দূরে রাখতে পারিনি। যেমন একটা অভিযোগ যেমন আসছে যে শিকল ধরে টানাটানিতে বিল্ডিং পড়ে গেছে, আবার যতগুলো মানুষ মরেছে কিন্তু অথবা ইনজুর্ড হয়েছে সবগুলো কিন্তু বিল্ডিং এর ভিতরে হয়েছে।
কেউ কিন্তু বাইরে হয়নি, কিন্তু বলা হয়েছে এদেরকে জড়ো করা হয়েছিল মিছিল দেওয়ার জন্য। তাহলে ভিতরে হবে কেন? তাহলে তো বাইরে হবে। অর্থাৎ আপনি যেভাবে দেখেছেন আমিও দেখছি, একজন মানুষ, সবাই কিন্তু বলছে যে আমরা, বলা হয়েছিল আমরা কাজে যোগদান করার জন্য, কিন্তু কেউ কিন্তু বলে নাই যে আমাদেরকে মিছিলের জন্য বলা হয়েছিল। তো এই জিনিসটাকে আমি মনে করি যে এই জিনিসটাকে অত্যন্ত মানে এরপরে যখন মানুষ মনে করেন রক্তের জন্য, চিকিৎসার জন্য মানুষ দৌড়াদৌড়ি করতেছে, বা এখনো পর্যন্ত আমরা ফুল স্কেলে কিন্তু আপনার ইয়ে করতে পারিনি। আপনি 2006-এ বলেন, 2003-4 বা 96-এ বলেন, যে সমস্ত কারখানাগুলোতে যে সমস্ত দুর্ঘটনা হয়েছিল, এইবারের দুর্ঘটনা সম্পর্কে মানুষ যা জানতে পেরেছে, বুঝতে পেরেছে, এইবারের ঘটনা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। কেমন লেগেছে যখন আপনি শুনেছেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের মুখে এই কথা? ওয়েল, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর উনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, উনি একজন উনি একজন সিএসপি অফিসার, অর্থাৎ উনি একজন দীর্ঘদিন সচিব ছিলেন। তো উনি কোন ইকুয়েশনের উপরে উনি এই কথাটা বলেছেন না, আমি ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের কথাটা আমি অ্যাকসেপ্ট করতে হবে, সেটাও এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমাকে যে বর্জন করতে হবে সেটাও বাধ্যবাধকতা নেই। রাজনীতি করি আমি, আমার স্বকীয়, আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের রাজনীতি ভালো লাগে, আমি আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী। বাট আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা থাকতে পারে, আমি একজন মানুষ, এটাই বড় কথা, আমি একজন বাঙালি। একটা ঘটনা সম্পর্কে আমার বক্তব্য থাকতে পারে, আমার কাছে যে ইনফরমেশন গুলো আছে এই ইনফরমেশনের বেসিসে আমি কথা বলবো। আমি জানি না ডক্টর মহিউদ্দিন খান আলমগীর কোন বেসিসে কথা বলেছেন, বাট আমি যেটা মনে করেছি, যেটা আমি বলেছি, যে আমরা এই যে মনে করেন যে আজকে বিএনপি, আওয়ামী লীগ, সমস্ত রাজনীতিবিদদের আজকে একটা কাতারে আসা উচিত ছিল যে এই সাভারের ঘটনায় আমরা কি করব, সাভারকে আমরা সাপোর্ট করব এবং সাভারের মানুষকে সাপোর্ট করব, এবং এই সাপোর্টটাই কিন্তু রাজনীতির মূল লক্ষ্য। ধন্যবাদ। একজন কলার অপেক্ষা করছেন, দেখে কে আছেন লাইন, আমি আসবো আপনার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? আমি নাম বলতাম চাই না ভাই। জি, আপনার অভিমত? আমার অভিমত হইল গিয়ে, আমার আওয়ামী লীগের ভাই যে নেতা গিয়ে দান ভাঙতে শিবর গিয়েছেন গাইরা, এটা তো ঠিক না, বুঝছেন? আস্থা দুনিয়ার মানুষের আসছে, আস্থা আজকাল তো মিডিয়ার মাধ্যমে সবকিছু সেকেন্ডে সেকেন্ডে আস্থা দুনিয়া সবকিছু ইয়ে হয়। একজন মিনিস্টার হইয়া তাইন এইরকম কথা মহিউদ্দিন খান আলমগীর তাইন এটা কই লাগিলেন যে এটা বিল্ডিংটা জায়গা এটা ফালাই দেয়। কালাম চৌধুরী কিন্তু এই বক্তব্যকে সমর্থন করেননি, আপনি দেখেছেন কিনা আমি জানি না। আপনি তাদের জিজ্ঞাইলা যে এটা এইরকম কই লাগিতে লাগে, তাই 1 ঘন্টা ই ফিরিস্তি গাইবা দরকার, এটা তো সব মাসে জানে। এটা তো অত নাম্বা হরি ঘটনা হইবার তো কোন দরকার নাই। স্টেট ফোর তাই কইতা যে এটা আমরা একটা কইছো এটা আমরা এটা সমর্থন করি না, তাই 1 ঘন্টা ঘুরিয়ে এই ফিরিস্তি, এটা তো সব মাসে জানে। এটা অত লম্বা ঘটনা। আচ্ছা, অর্থাৎ আপনি সরাসরি উত্তর দিতে চেয়েছিলেন এবং তিনি সরাসরি উত্তর দিয়েছেন কিনা সেটি আপনি পর্যবেক্ষণ করেছেন। ধন্যবাদ আপনার কলের জন্য। আমি আপনার কাছে আসতে চাই, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর নিয়ে আমরা কথা বলছি এবং একই সাথে রাজনীতি, এই বিষয়ে রাজনীতি আমরা কতটুকু, রাজনীতিবিদরা এক হতে পেরেছেন, রাজনীতিকে এবং দেশকে কতটুকু এই ঘটনায় ঐক্যবদ্ধ হতে পেরেছেন রাজনীতিবিদ, এই বিষয়টি প্রশ্নে চলে আসছে। এই দুর্ঘটনার পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণরূপে ঐক্যবদ্ধ ছিল, কোন দলীয় দৃষ্টিকোণ থেকে সহমর্মিতা প্রকাশ করেনি। এখানে মানুষ আন্তরিকভাবে, আপনি আমি যেভাবে উদ্বিগ্ন ছিলাম, প্রতিটা মুহূর্তে খবর নেওয়ার চেষ্টা করেছি, বাংলাদেশের মানুষ ওই জায়গায় দল মত নির্বিশেষে দেখবেন আপনি আইনশৃঙ্খলা বাহিনী, উদ্ধার কর্মীদের চেয়েও সাধারণ মানুষের আগ্রহ অনেক বেশি ছিল। তবে যেটি খুব দুঃখজনক বিষয়, এই যে আমরা বলি যে রাজনীতির ঊর্ধ্বে, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে উদাহরণ সৃষ্টি করার জন্য যারা করতে পারতেন, সরকারি দলের দায়িত্বশীল একজন মন্ত্রী, যিনি, ওনার অনেক বিশেষণ আছে। এই যে মহিউদ্দিন খান আলমগীর সাহেব এই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে জেল থেকে শীর্ষ সন্ত্রাসীদের একজনকে বের করে, জনশ্রুতি রয়েছে যে উনি নাকি জেলখানায় একসঙ্গে ছিলেন এই শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে, এবং তাকে কথা দিয়েছিলেন উনি স্বরাষ্ট্রমন্ত্রী হলে বের করে দেবেন। এবং আসলে আমি জানি না কিভাবে সে জামিন পেল এবং তাকে বাংলাদেশ থেকে নাকি বের করে দেওয়া হয়েছে, আমি সত্য মিথ্যা জানি না, এটা মানুষ বলে।
আরেকটি বিষয় খেয়াল করলে দেখবেন বাংলাদেশের না পৃথিবীর সব জায়গায় রিটায়ারমেন্ট বলে একটা জিনিস আছে। এটা মহিউদ্দিন খান আলমগীর সাহেবের ক্ষেত্র, তিনি 71-এ ডিসি ছিলেন। এখনো যদি তিনি, আমি মনে করি এই সব বয়স্ক রাজনীতিবিদদের যাদের মানসিক স্বাস্থ্য পরীক্ষারও মনে হয় প্রয়োজন রয়েছে, এসব কথাবার্তা আমার মনে হয়, আমি দাবি জানাবো আপনার মাধ্যমে এদের মানসিক স্বাস্থ্যের পরীক্ষা হোক আগে, তারপরে এদেরকে কোনো দায়িত্ব দেওয়া হোক। নতুবা শুধু রাবিশ শব্দ শুনবেন আপনি, অ্যাবসলিউটলি রাবিশ, আমি শেয়ার বাজার বুঝি না, রাবিশ, বিল্ডিং দশে গেল রাবিশ, এই শব্দগুলি আপনি শুনবেন। আপনি মানসিক স্বাস্থ্যের কথা বলেছেন। মওদুদ আহমেদ বাংলাদেশের আরেকজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ, প্রতিটি সরকারেরই তিনি সুধা বা সরকারকে এনজয় করেছেন। মওদুদ আহমেদ সাহেব কি প্রাসঙ্গিক? আসবো জি, আমি প্রাসঙ্গিক হলে আমি আসবো। তিনি বলেছেন যে তিনি যদি সরকারের প্রতিটি ক্ষতি, সরকারে যারা আছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেককেই 20 লক্ষ টাকা করে দেওয়া উচিত। এই বিষয়ে আপনি কি মন্তব্য করবেন? আমি টাকার অর্থে আমি একটি কথা বলি, মওদুদ সাহেব যে ইয়ে থেকে কথাটি বলেছেন, এই প্রশ্নটি মওদুদ সাহেবকে করলে পারবে না। আমি কিন্তু মহিউদ্দিন খান আলমগীরের প্রশ্ন মহিউদ্দিন খান আলমগীরকে করি না, আমি করেছি কালাম চৌধুরীকে। বিএনপি প্রশ্ন আমি আপনাকে করেছি, আপনি বিএনপি রিপ্রেজেন্টেটিভ। আমি ওই কথা বলিনি, এক নাম্বার। আর যেটা 20 লক্ষ টাকা, আমি যেটা বলবো আপনারে, 20 লক্ষ টাকা দিলেই কি এই জিনিসটার ক্ষতিটা পূরণ হয়ে যাবে আপনি মনে করেন? মানুষের জীবন। আপনাকে যদি আমি প্রশ্ন করি, আমি আপনাকে প্রশ্ন করলাম যে এই বিষয়ে আপনার মন্তব্য। আমি তো মনে করি এদের যদি সারা জীবনের ইয়ে দেওয়া হয়, 20 লক্ষ টাকার চেয়ে আরো বেশি দেওয়া উচিত, আমি মনে করি। যদি আমার কাছে ইয়ে থাকতো আমি আরো বেশি দাবি করতাম। অর্থাৎ বিএনপি তিনি বলেছেন যদি এই সরকার না দেয় তাহলে বিএনপি যখন ক্ষমতায় যাবে তখন বিএনপি তাদেরকে এই ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। অবশ্যই আমি এটা খুশি মনে আমি সমর্থন করবো, কিন্তু আমি বলি এই বিষয়টি কিছু কিছু ক্ষতি আছে যেটা পূরণ হওয়ার মতো নয়। যে কিছু কিছু ক্ষতি মানুষের অঙ্গহানি ঘটলে বা মানুষের যে জীবনে যে দুর্বিপাক নেমে আসে, এটি কখনোই ক্ষতিপূরণ দিয়ে সম্ভব নয়। কিন্তু আমি বলছি এখানেও রাজনীতি, যে 2004 সালের যখন জুনে স্পেকট্রাম ফ্যাক্টরিতে যখন অগ্নিকাণ্ড ঘটে, সেখানে 64 জন মানুষ কিন্তু মারা যায়। আজ পর্যন্ত কিন্তু তারা সেই ক্ষতিপূরণ পায়নি, এবং 2004 সালে কিন্তু বিএনপি ছিল। 2004 সালে যদি বিএনপি সেটা না করে থাকে, আমি দাবি জানাবো ভবিষ্যতে যদি বিএনপি পাওয়ারে আসে, আপনি যখন বলেছেন যে অনেকে চিকিৎসা হওয়ার প্রয়োজন, আপনি যদি প্রমাণ দেন, আমি একজন মানুষ হিসেবে, আমি একজন নাগরিক হিসেবে আমি দাবি জানাবো এটা যেন পুনরায় এটা তদন্ত করে এদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়, আমি দাবি জানাবো। যখন আপনি বলবেন, আমি আপনার সঙ্গে একমত। শুনেন, আমি দুর্ঘটনা কবলিত বা ওই যে মানুষ সৃষ্ট যেসব দুর্বিপাকে মানুষ মারা যায়, সেটা আওয়ামী লীগের আমলেই হোক আর বিএনপির আমলেই হোক, এটা সুষ্ঠু তদন্ত প্রয়োজন, সুষ্ঠু ক্ষতিপূরণ দেওয়া। আমি আপনাকে এই প্রশ্নটি এই জন্যই করলাম যে রাজনীতিবিদদের যখন চিকিৎসার প্রয়োজন, আপনি যেটি বলেছেন সেটি মনে হয় যে সব দিক থেকেই প্রয়োজন। না, সব দিক থেকে না, এখানে একটু অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বিষয়টি। মওদুদ সাহেব এই বিল্ডিং এইভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মনে হয় কোনো কথাবার্তা বলেননি এখন পর্যন্ত। মানে ক্যাটাগরি আছে, ডেফিনেটলি নট। আর যদি এরকম কিছু বলে থাকেন তাহলে আমিও বলবো অপেক্ষা করছেন, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কি লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আমরা আসবো আপনার কলারদের কাছে। ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া, আমি আপনার কাছে আবারও আসতে চাই। এখানে ইন্টারন্যাশনাল কমিউনিটির অনেক রেসপন্সিবিলিটি আছে, এবং অনেকেই বলছেন যারা ইন্টারন্যাশনাল বায়ার, বিভিন্ন কোম্পানির নাম বলা হচ্ছে। আসলে আমরা কোনো কোম্পানির নাম মেনশন করতে চাই না, বিকজ এদের কোনো রিপ্রেজেন্টেটিভ এখানে নেই। তো যেসব কোম্পানির বড় বড় ব্র্যান্ডের কথা বলা হচ্ছে, সেসব ব্র্যান্ডের অনেক রেসপন্সিবিলিটি আছে। আপনি কি মনে করেন সত্যিকার অর্থে এরা তো বায়ার, এরা জিনিস কিনবে, এরা যেখানে সস্তা পাবে সেখান থেকে কোয়ালিটি জিনিস সস্তায় কিনবে। বাংলাদেশ থেকে যদি পায় বাংলাদেশ থেকে কিনবে, চায়না থেকে পেলে চায়না থেকে, ইন্ডিয়া থেকে পেলে ইন্ডিয়ায়। আবার নতুন মার্কেট ক্রিয়েট হচ্ছে বার্মাতে, বার্মা থেকে যদি তারা পায় বার্মা থেকে কিনবে। তো আসলে তাদের লায়াবিলিটিস কতটুকু এই ধরনের ঘটনার জন্য বাংলাদেশে বা যারা অনুন্নত দেশ রয়েছে, গরিব দেশ রয়েছে, সেসব গরিব দেশের জন্য না ঘটে, কতটুকু রেসপন্সিবিলিটি আছে তাদের? আমি আপনাকে একটু সময় দিব। একজন কলার অপেক্ষা করছেন, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। কে বলছেন কলার? জি, আমি আলী ইসমাইল বার্মিংহাম থেকে বলছি। আলী ইসমাইল বার্মিংহাম থেকে, জি আপনার অভিমত। জি, আমাকে একটু সময় দিন। বাংলাদেশের এই বিপর্যয়ে বাংলাদেশের প্রতি আমার অত্যন্ত সহানুভূতি। জি,
যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য বুক ফুটা কান্না, শেষে মাগফিরাত কামনা। আর যারা আহত হয়েছেন তাদের জন্য সাহস যোগাচ্ছি। দেশবাসীর সঙ্গে আমরাও বিদেশ থেকে, প্রবাস থেকে তোমাদের পাশে আছি। জি, শ্রদ্ধা জানাচ্ছি যারা উদ্ধার কাজ পরিচালনা করেছে। শ্রদ্ধা জানাচ্ছি আমি আর্মি, নেভি, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, ফায়ার ব্রিগেড, আনসার, বিশেষ করে সাভারের সাধারণ মানুষ এবং যারা রক্ত দিয়েছে গণজাগরণের মঞ্চের ছেলেরা, বিশেষ করে সাভারের সেই ছেলেরা যাদেরকে নাস্তিক বলা হয়। জি, বড় দুঃখের কথা, ধিক্কার সেই সব রাজনীতিবিদদের যারা এইরকম করেন। উদ্ধার কাজ আমার মনে হয় আমি সমস্ত উদ্ধার কাজ টিভিতে বসে বসে দেখেছি। কোন উন্নত বিশ্বে এভাবে দক্ষতার সহিত উদ্ধার কাজ পরিচালনা করতে পারবে কিনা। আচ্ছা, আপনার অভিমত কি? কলার, আমাদের অনেক কলার অপেক্ষা করছেন, আপনার অভিমত সংক্ষিপ্ত করতে হবে। তৎপরতায়, লোকজনের ত্যাগে আমার বুক ভরে গেছে। অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা আপনি বলেছেন এবং এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বাংলাদেশের জনগণের শক্তিকেই আবারও সামনে নিয়ে আসলো। যাচ্ছি পরবর্তী কলে, দেখে কে আছেন লাইনে। সম্ভবত আমরা এই কলারকে হারিয়ে ফেলেছি। আমি কথা বলছিলাম যে আন্তর্জাতিক যে বড় বড় প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের রেসপন্সিবিলিটি কোথায় এবং তারা অ্যাকচুয়ালি কিভাবে এনশিওর করতে পারে যে এই ধরনের ঘটনা যাতে ইন দি ফিউচার আর না ঘটে। This is a question you are putting to a Bangladeshi. I'm a Bangladeshi. As a Bangladeshi, my answer would be different to if you had asked me if I was an American or a native Englishman. My answer would be completely different. Why should I, as a Bangladeshi, point the finger and make a scapegoat of a company which is investing in Bangladesh? They may have, and I accept that there may be some sort of indirect responsibility. But the fact is, we need to get our own house in order. We can't blame the companies out there. We have regulations, we have laws, we have administrations within our own country. And not only administrations, we have political powers and various bodies which are empowered to deal with these sorts of matters. Why should we point the finger at other people and say, well, actually, it's not our fault, it's actually your fault? We shouldn't, even if they are having some sort of a small degree of responsibility, call it corporate social responsibility, call it whatever you like. Yeah, we should not. As Bangladeshis, we should not point the finger at them, because if we do, there's a lot of things there are other ramifications of that. So, in my opinion, we shouldn't actually be blaming them. We should get our own house in order. We've got a lot of work to do. You were talking about the reactions of certain politicians on both sides of the house, right? The problem is that it's an absolute joke. The kind of politics that takes place in Bangladesh is so frivolous and so hilarious, and the point scoring is so ridiculous that on an international stage it is very, very shocking. But obviously on a Bangladeshi level, they have their own ulterior motives, they have their own agendas. When they say, if it was us, we would pay so much. If you look at their own the BNP's own record, you'll see that when they had similar tragedies, maybe not on the scale of Savar, but when they had similar tragedies, they did not pay similar sorts of compensation. They need to put their money where their mouth is and relate to a historical narrative and be able to demonstrate a precedent of what they have been doing before they start alleging and doing something against the Awami League. Now, as I said earlier on, I'm not a BNP member, I'm not an Awami League member, but the fact is that the way they deal with it, like a political football, is singularly unimpressive. থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসবো আপনার কাছে, আমি বিরতিতে যাবো। আলিয়ার, বিরতিতে যাওয়ার আগে আমি যে প্রশ্নটি করতে চাই, আজকে আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই প্রতিষ্ঠানগুলির উপর প্রেসার ক্রিয়েট করা হচ্ছে যে টু এনশিওর যে বাংলাদেশের যেসব কারখানাগুলি থেকে তারা প্রোডাক্ট কিনে সেই কোম্পানিগুলোর যেন হেলথ এন্ড সেফটি রুলস মেনটেন করে, কিংবা যে বিভিন্ন স্ট্যান্ডার্ডের কথা বলা হচ্ছে সেই স্ট্যান্ডার্ডগুলি মেনটেন করে, শ্রমিকদের নিরাপত্তায় যেন তারা বিন্দুমাত্র কার্পণ্য না করে। এই বিষয়ে আসলে তাদের দায়বদ্ধতা কতটুকু? Definitely they have the responsibilities, but before pointing that responsibility, I would say that I totally disagree with Barrister Babul, what he is saying, that we should not, the situation is, if I have to face the truth, I should not put it myself as am I a Bangladeshi or American or British or whatever. I have to agree what is the truth, what is the bottom line. So the bottom line is, if we have to understand the concept of a stakeholder and sustainability theory, or let's put it more generally, corporate social responsibility. So
you have to look at the whole chain of the program. So they are the key people, they are the organizer. They need to produce the product, mass product, cheap labor facilities, and some other raw materialistic facilities. They have to accept it, and that's why they are outsourcing the core product in developing nations. Now this is the, and who is making the more money? Although Bangladesh is earning 12 to, I mean, I know he mentioned 20 billion, I know it's 12 billion, let's say 12 to 15 billion. Bangladesh is earning. It's 20 yes. billion. I have seen, even I have this data by Telegraph, which is showing it's currently Telegraph worth. of where? It's here, Telegraph. You need to check your sources. But anyway, it's well, an academic point. Yes, Go on. I also have the academic points I can refer you. No, the I mean, debate is academic about whether it's 12 or yes, 20. It doesn't matter. No, Make I a mean, point. it is 20 billion if we have the direct or indirect relation, but directly it's putting 12 billion. But if we have to look at the overall programs, direct and indirect outcome, then it's 20 billion comes in. Now, the point is we have to look at the whole chain of the program. I mean, few things I also have to mention, that government industry is not Bangladeshi owned industry. 100 years ago it was in here, but then they have realized. আমরা প্রশ্ন থেকে হয়তো সরে যাচ্ছি। প্রশ্নটা আমাদের সময় সংক্ষিপ্ত। আমাদের প্রশ্নটা ছিল যে এখানে আসলে বিদেশি প্রতিষ্ঠানগুলি তারা যেখানে cheaper and better quality product পাওয়া যাবে সেখানেই তারা that is what I'm trying to say, that 100 years ago the industry was here, but in order to produce it in here it would be more expensive, and it's not sustainable. There are so many long-term effects which they had faced, and now they are shifting it to Bangladesh. In 15 to 20 years time, if it goes the way it is going in Bangladesh, let's say positively, but Bangladesh would not be able to accommodate garment industry because it's crisscrossed by the river. 5,000 garment industry, only 3 division, Narayanganj, Dhaka and Chittagong. Geographically it's very small, and there is altogether so many other cement factories and lots of other industries. In order to produce garment product, one key element is water. Without water you cannot produce, and you cannot be efficient. And then second one is coming cheap labor. Now because of these two combinations, industry, big companies are going there. আমাদের বিরতি দিতে হবে। আমি আসবো আপনার কাছে। আমি উত্তরটি এখনো পাই না। আমার প্রশ্নটা হচ্ছে তাদের রেসপন্সিবিলিটি আসলে এখন কোথায়? Their responsibilities, they must, before they send this production, they have IPOs. And that IPOs, purchasing office, international purchasing officer, it is their responsibility to look after that industry is quite feasible in order to produce this amount of product for this particular product. But they do, they check the factory, but they do. No, if you look at the infrastructure, if you look at, but they do. That's it is not their fault. It is not their fault. It is not your fault. Let me finish. It doesn't matter. But no, you are a legal person. That's why you are not looking into what you are trying to say. Looking after legal, but legal and ethics. You are not looking after the ethics. I don't live in a bubble. You are living in a bubble because you are looking after the legal side. You are a barrister, you are looking after what is right, which I also suggest. But that's nonsense. Beyond the legal is ethics. So I am providing this So you're saying we can't be ethical. So I have to make sure that it is legal, but what is going beyond the scenario. That's why, I mean, if you look at many companies have been sued, and internationally they do not have the actual brand image because they don't look after, and that's why the new terminology is called CSR, corporate social responsibility. দুজনের কাছে আমাদের বিরতিতে যেতে হবে। দর্শক দেখছেন বাংলাদেশ টুডে অনুষ্ঠান। কথা বলছি বাংলাদেশের রাজনীতির সর্বশেষ বিষয়ে, কথা বলছি সাভার নিয়ে, সাভার ট্র্যাজেডি নিয়ে। যে ঘটনাটি ঘটে গেল বাংলাদেশের, সেই ঘটনা থেকে আজকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের যে ইমেজ সংকট পড়লো, এবং সেই ইমেজ সংকট থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি। বিরতির পর এই বিষয়গুলি নিয়ে কথা বলবো, এবং কথা বলবো যারা কলার অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমরা আন্তরিকভাবে দুঃখিত যাদের কল এই পর্যায়ে আমরা নিতে পারিনি। বিরতির পর আমরা তাদের কল অবশ্যই নিব। আমাদের সঙ্গেই থাকবেন। 2 মিনিট।